হ্যালো এভরিওয়ান, সৌমু লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। অনেকদিন পর একটা লম্বা রাইড করতে বেরিয়েছি। মানে এটা বোঝাতে পারবো না, প্রায় 1.5 বছর পরে বাইক নিয়ে জার্নি করছি। এখন আছি বহরমপুর বাইপাসে। কারণটা একটাই যে আমি যখন বেরিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, মানে এতটা বৃষ্টি মানে দেখা যাচ্ছিলো না, রীতিমতো ভিজিবিলিটি খুব কম ছিল। তো তখন মানে ওই জন্য ভিডিও কিছু করিনি। এখন বহরমপুর বাইপাসে দাঁড়িয়ে আছি, এরপর হয়তো ভিডিও করবো যদি ওয়েদার ভালো থাকে। এখানকার গাড়ির আওয়াজ তোমরা একটু ইগনোর করো, কারণ কতটা শোনা যাচ্ছে আমি তো এখন বুঝতে পারবো না, ভিডিও এডিট করার সময় বুঝতে পারবো। যাই হোক, আমি কিন্তু এইবারের ট্রিপে বাইকে কিন্তু একা যাচ্ছি, কারণ হচ্ছে মুখ যাচ্ছে এখন বাসে। আমি উঠে গেছি বাসে, আর এই হচ্ছে আমার বাস। আর বাইরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। ও বললো একটা জায়গাতেও দাঁড়িয়েছে। এই প্রথমবার এরকম দুজন দুরকম ভাবে যাচ্ছি আর কি। তো চলো তোমরা বাকি ভিডিওটা এনজয় করো। ও আমার চেয়ে প্রায় 30 কিলোমিটার আগে আছে এখন। তো আশা করছি ওকে ধরে নেবো হয়তো, যদি আমি আর সেরকমভাবে হল্ট না নিই। তো তোমাদেরকে একটু ভিউটা দেখাই। এই যে আমার বাইক। আর বহরমপুর বাইপাস তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, দেখানোর কিছু নেই। তো পুরো স্টোরি বাকিটা যা হচ্ছে সেটা আমি গোপ্রো সেটআপে তোমাদেরকে বলছি, কি ব্যাপার বৃত্তান্ত কি ছিল, কেন ওকে বাসে পাঠাচ্ছি না পাঠাচ্ছি, এইসব ব্যাপারগুলো। চলো টাটা, দেখা হচ্ছে গোপ্রো সেটআপে। এখন আছি বহরমপুর বাইপাসে। ঘড়িতে টাইম হচ্ছে 11টা 58, মানে 12টা ধরে চলতে পারো। 8টার সময় বেরিয়েছিলাম, যদি সেভাবে দেখো তাহলে 8টা থেকে 12টা খুব একটা খারাপ টাইম না বহরমপুর ঢোকা, 4 ঘন্টা। বাট তার মধ্যে আমি রাইড করেছি 2.5 ঘন্টা, মানে 1-1.5 ঘন্টা ধরে প্রায় 2-3টে জায়গায় দাঁড়িয়েছি, কারণ বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল। ভিজিবিলিটি কিন্তু একদম জিরো ছিল। বহরমপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আর রাস্তা তো তোমরা জানোই, এটা তো নতুন করে বলার কিছু নেই। আমি যদিও কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এসেছিলাম, আর বহরমপুরের সৌন্দর্য তো এখানের বলার কিছু নেই আলাদা করে, অসাধারণ লাগে। তো প্রায় 1.5 বছর পর আবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। আর মাধবকে নিয়ে কিন্তু এটা প্রথম রাইড হতে চলেছে পাহাড়ে। আমি জানি না কেমন পারফর্ম করবে, আশা করছি ভালোই করবে। হাইওয়েতে জাস্ট অসাধারণ পারফর্ম করছে এখনও পর্যন্ত। ওর বাস 7টা 15-20-তে মধ্যগ্রাম ছেড়ে বেরিয়েছিল। তারপরে আমি জাস্ট বেরিয়ে 2 কিলোমিটার গেছি কল্যাণী এক্সপ্রেসের জন্য। তারপর এমন শিলাবৃষ্টি শুরু হয়ে গেল যে পসিবলই ছিল না গাড়ি চালানোর। ওখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট, তারপর আবার কিছুটা এগোনোর পর আবার ওইখানে আবার আধা ঘন্টা, এরকম করে 2-3বার স্টপেজ আমাকে দিতে হয়েছে বাধ্য হয়ে। যাই হোক, মৌ মাত্র কিন্তু আমার থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আছে এখন, ওর লোকেশন যা দেখলাম। আশা করছি যদি আমি সেভাবে কোথাও হল্ট না করি তো ওকে ধরে নেব। আর একটা কথা তোমাদের বলে রাখি যে এই ভাইজারটা আমি কিন্তু নতুন ইনস্টল করেছি। তো আমি জানি না ভিজিবিলিটি তোমরা কতটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, কারণ এটা আমার খুব উপকারে লাগছে। কারণ হাই স্পিডে মানে যে ফ্যাটিকটা হয় হাওয়ার প্রেসারে, সেই জিনিসটা কিন্তু একদমই হচ্ছে না। এটার জন্যই মেনলি লাগানো। কিন্তু হয়তো এটা হতে পারে যে ভিডিও এডিট করতে গিয়ে দেখবো যে এটার জন্য হয়তো তোমরা ভিউটা অনেকটা কম পাচ্ছ। তো কিছু করার নেই, এটার সাথে একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদের। রাস্তা কিন্তু এধারের আমি এখনও পর্যন্ত এলাম পুরোটাই ভালো রাস্তা, পুরোটাই। মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত মারাত্মক রাস্তা ছিল, আর এই দিকটা এখনও পর্যন্ত খুবই ভালো রাস্তা পেয়েছি। ওয়াও, রাস্তা কিন্তু জাস্ট অসাধারণ, টার্মের কোয়ালিটি খুবই ভালো। লাস্ট 1.5 বছর আগে যখন এসেছিলাম তখন এই রাস্তাগুলো কিন্তু খুবই প্যাথেটিক ছিল একদম, মানে এত প্যাচওয়ার্ক ছিল আর অর্ধেক গর্ত, ছোটোখাটো পটলসে গাড়ি যে কতবার পড়েছে তার হিসেব নেই। কিন্তু এইবারে এখনও পর্যন্ত পটল সেভাবে দেখতেই পেলাম না এখনও পর্যন্ত। জানি আগে পাবো অবশ্যই, বাট এখনও পর্যন্ত টার্মের কোয়ালিটি A1। আর আমার গাড়ি 202 কিলোমিটার অলরেডি বাড়ি থেকে চলে গেছে এই 4 ঘন্টায়। এত কিছু পরেও কিন্তু 50-এর ঘন্টায় অ্যাভারেজ আসছে, যেটা কিন্তু খুবই ভালো দিক। আর আরেকটা ভালো দিক হচ্ছে, জানি না কেন আজকে মাইলেজটাও কিন্তু গাড়িটা খুব ভালো দিচ্ছে। আমি এইবারে কিন্তু বাইক নিয়ে একাই যাচ্ছি, আর মৌ যাচ্ছে বাসে। তো যে কারণে অ্যাকচুয়ালি ওকে আমি নিয়ে এলাম না। তোমরা সবাই জানো যে ওর একটা মেজর সার্জারি হয়েছে। তো এখন এই পরিস্থিতিতে ওকে এতটা বাইক জানি আমি করাতে চাইছিলাম না প্রথম দিনটায়। অ্যাকচুয়ালি দেখে নিতে চাইছি যে ওর শরীর কীভাবে রিয়্যাক্ট করে, কারণ কাল থেকে একটা পাহাড়ে রাইড শুরু হবে।
তো তখন দেখবো কেমন কি রিয়াক্ট করছে। যদি ভালো থাকে তাহলে ফেরার দিনও আমার সাথে আসবে, না হলে ওকে হয়তো আবার বাসে তুলে দেবো। এই মানে ট্রিপে, এই বাইক ট্রিপটাই মেনলি, মানে কলকাতা থেকে শিলিগুড়ি সব থেকে কিন্তু যেটা আমি মিস করব সেটা হচ্ছে কিন্তু মৌকে আমার পেছনে। মানে ভালো তো আমার লাগছে যে এতদিন পরে আবার এতটা লং জার্নি আমি করছি বাইকে, সেটাও NS200 নিয়ে, মানে যেটা আমি রিসেন্টলি 1-1.5 বছর হলো কিনেছি। 1 বছর হয়েছে, গাড়ি 11,000 কিলোমিটার চলে গেছে, অথচ বাইকে কিন্তু আমরা সেরকম কোথাও যাইনি। তো কী করা যাবে, এটা বহুদিন ধরে প্ল্যান করছিলাম যে বেরোবো, কিন্তু মৌয়ের শরীরের জন্য বেরোতে পারিনি। তো প্রায় 1.5 বছর পর বাইক নিয়ে আবার বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। এর বাস আমার থেকে মোটামুটি আধা ঘন্টা ডিস্টেন্সে এখনও আছে। যেহেতু বৃষ্টি হচ্ছিলো বলে আমি অনেকক্ষণ 2-3 জায়গায় 2-3 বার দাঁড়িয়েছি, আধা ঘন্টা করে করে, প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। ওই জন্যে ওর বাসটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর আমি অনেকটাই পিছিয়ে গেছিলাম। বাট রাস্তার কন্ডিশন খুবই ভালো, সেই জন্য অনেক তাড়াতাড়ি অনেক কাছাকাছি চলে এসেছি। হয়তো রাস্তায় ওকে পেয়েও যাবো, ওদের বাসটাকে। দেখা যাক, এখন তো দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, কারণ শরীর কিন্তু কোনো টায়ার্ড ফায়ার্ড কিচ্ছু লাগছে না। পুরো জার্নি করার, পুরো একদম জার্নি করছি বলে একটা এনার্জি কিন্তু ফুল লেভেলে আছে, একদম 100% এনার্জি লেভেল এখনও পর্যন্ত। দেখা যাক কতক্ষণ ধরে রাখতে পারি। রাত্রেবেলায় বাইক নিয়ে ট্যুর করার একটাই সুবিধা, এই যে কাটিংগুলো দেখছো, এই কাটিংগুলোতে কিন্তু মানুষ বা কেউ টোটো নিয়ে ঢুকে পড়ছে না, বা রাস্তাতে কোনো কুকুরকেও সেভাবে আমি দেখতে পাচ্ছি না রোড পারাপার করার জন্য। আর এই ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে যে রাত্রেবেলায় এখন বাইক জার্নি করা কতটা সেফ। আজকের জার্নিটা খুব ইমোশনাল আমার জন্য, মানে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল। 1.5 বছর পর পাহাড়, মানে কী করবো, এমন সিচুয়েশন ছিল যে আমি বেরোনোর কোনো অপশান ছিল না আমাদের হাতে, কারণ মুখে ছেড়ে আমি কোথাও বেরোতে পারবো না একা একা, আর ভালোও লাগবে না সেটা আমার। তো বাধ্য ওকে নিয়েই বেরিয়েছে একবারে। তো আমিও ওয়েট করছিলাম যে ও একটু সুস্থ হয়ে যাক, তারপরেই বেরোবো। আমি পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম তেল ভরার জন্য। তেলের কাঁটা অনেকটাই কমে এসেছিলো, আমি দেখলাম রাত্রেবেলায় রিস্ক নিয়ে লাভ নেই, তাই তেল ভরে আবার বেরিয়ে পড়েছি। ঘড়িতে সময় হচ্ছে এখন 1টা। মাঝখানে একবার কফি খেতে দাঁড়িয়েছিলাম, তারপরে আবার এটা, এই জন্য আবার কিছুটা টাইম ওয়েস্ট হয়ে গেল আমাদের। জানি না কখন পৌঁছাবো, কারণ মৌয়ের বাস 6:30টায় ঢুকবে শিলিগুড়ি, তার মধ্যে আমাকে শিলিগুড়ি ঢুকতে হবে, এটাই টার্গেট আছে আপাতত। দেখা যাক পারি কি না, কারণ হিসেব মতো আর 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো টাইম আছে। 5.5 ঘন্টার মধ্যে এতটা কি জার্নি করা পসিবল হবে জানি না, কারণ মৌ মনে হয় প্রায় 70-80 কিলোমিটার এগিয়ে গেছে আমার থেকে এখন। দেখা যাক বাসটাকে ধরতে পারি কিনা। অ্যাকচুয়ালি যদি বৃষ্টিটা না হতো তাহলে ও ঢোকার হতো, তো আমি হয়তো 1-1.5 ঘন্টা আগে ঢুকে যেতাম, কিন্তু বৃষ্টিটাই সব কিছু গন্ডগোল করে দিল। আমি একটা টাইম তো ভেবেছিলাম যে আজ হয়তো আর শিলিগুড়ি রাত্রেবেলায় পৌঁছানো তো ছেড়ে দাও, মানে একটা টাইম মনে হচ্ছিলো যে আজকে হয়তো জার্নিটা ক্যান্সেল করে দিলে ভালো হতো। বেকার এলাম, বেকার মৌকে বাসে তুললাম। মানে মৌ যদি হয়তো আমার সাথে থাকতো বাইকে, তাহলে হয়তো আজকে ঘুরে চলে যেতাম, কালকে সকালে ট্রাই করতাম আসার জন্য। বাট কিছু করার নেই, তখন ও অলরেডি বেরিয়ে গেছে, তাই আমার হাতেও কোনো অপশান ছিল না বাইক নিয়ে বেরোনো ছাড়া এই বৃষ্টির মধ্যে। এই যে আবার সিঙ্গেল হ্যান্ড শুরু হয়ে গেল, তারপরে কতক্ষণ চলবে কে জানে। ফারাক্কা বাকি এখনও মোটামুটি 7-8 কিলোমিটার এইরকম রাস্তা কিন্তু চলছে। লাস্ট 2 কিলোমিটার ধরে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, সিঙ্গেল লেন রাস্তা। এই রুটটাই যতদূর সম্ভব কাজ চলছে, জানি না কতক্ষণ লাগবে এখনও পর্যন্ত ফারাক্কা ব্যারেজ। ঘড়িতে বাজে এখন 1:50, তো আশা করছি 2টোর মধ্যে ফারাক্কা ক্রস করে যাব। দেখা যাক তারপর কি হচ্ছে। ইচ্ছা আছে একদম মালদায় গিয়ে একটা হল্ট নেওয়ার, একটা চাটা কিছু একটা খাবো হয়তো, বাকি সব চাঙ্গা হ্যায়। ঘড়িতে বাজে প্রায় 2টো, আর আমরা ঢুকছি এখন ফারাক্কা ব্যারেজ। রাস্তা আগের থেকে এখন কিন্তু অনেক উন্নত, এটা বলতেই হবে। রোডের কিন্তু কাজ হয়েছে।
ফাইনালি ফারাক্কা ব্যারেজে এন্ট্রি করে গেছি। মানে বলা যায় আমরা আমাদের জার্নির হাফ কমপ্লিট করে ফেলেছি 50%, এখনও 50% করতে বাকি আছে। তো যদি ধরা যায় 8:30 থেকে 12:30, মানে অ্যারাউন্ড 5.5 ঘন্টার মতো লেগেছে। তো নট ব্যাড, মানে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে স্পিড এফেক্ট করেছে, তারপরেও যে 5.5 ঘন্টায় পৌঁছেছি এটা একটা বিশাল ব্যাপার। যদি বৃষ্টি যদি না হতো আজকে, এখন মনে হচ্ছে মোটামুটি 1টার মধ্যে ঢুকে যেতে পারতাম, মানে 4.5 ঘন্টায়। জ্যাম আসে, এখন কিছু করার নেই, ফারাক্কা ব্যারেজে তো জ্যাম থাকবে, অবভিয়াস ব্যাপার। চলো যাওয়া যাক। ফারাক্কা ব্যারেজে রাত্রেবেলাতে কিন্তু ট্রেন দেখা গেছে, তবে সেটা মালগাড়ি। এই যে ভাবছিলাম আর শ্যুট করবো না, কিন্তু ভাবলাম ট্রেনটা যখন দেখা যাচ্ছে তোমাকেও দেখাই। চলো, এখনও ফারাক্কা ব্যারেজেই আছি। গাড়ির চাপটা একটু বেশি আছে রাত্রেবেলায় ফারাক্কা ব্যারেজে। তো যাই হোক, মুভিং ট্রাফিক এটা বলা যায়, দাঁড়িয়ে নেই, মোটামুটি 20-30-এ চলছি আমরা। প্রায় শেষের মুখে ফারাক্কা ব্যারেজ, তারপর আবার টান চলবে এখন মালদা পর্যন্ত। ঘড়িতে বাজে এখন 2:25, আর আমরা ঢুকছি এখন মালদা বাইপাসে। এই যে মালদা বাইপাসে আমরা এন্ট্রি করে গেলাম। তো মোটামুটি ঠিকঠাকই এলাম, একমাত্র ফারাক্কাতে একটু জ্যাম পেয়েছিলাম। মানে ফারাক্কাটা পেরিয়ে গিয়ে যে টোলটা পড়ে, সেই টোলের ওখানটায় প্রায় 1 কিলোমিটার মতো একটা জ্যাম ছিল, কিন্তু বাইক হওয়ার দরুন এদিক ওদিক করে সাইড দিয়ে মোটামুটি পেরিয়ে আসতে পেরেছি আর কি। গাড়ি নিয়ে এলে তো এখানে মোটামুটি যা জ্যাম দেখলাম, আধা ঘন্টাতে এক কথায় লেট হতো। এটাই বাইক নিয়ে আসার সুবিধা। যাই হোক, এখনও ময়ূর বাসের কোনো খবর নেই, জানি না কখন ময়ূর বাসটাকে ধরতে পারবো, বুঝতেও পারছি না। লোকেশনও এখনও পর্যন্ত দেখিনি। ইচ্ছে আছে মালদা বাইপাস পেরিয়ে আরও কিছুটা এগিয়ে গিয়ে তারপর দাঁড়াবো, যতক্ষণ মনে হচ্ছে শরীর টানছে নিয়ে চলে যায়। কারণ এরপর তো মানে মেন খেলা শুরু হবে না। এখনও তো মোটামুটি শরীর ঠিকঠাকই আছে, খুব একটা অসুবিধা হয়নি এখনও, বাট এরপর কিন্তু শরীর ছাড়তে শুরু করবে। বেশি পরিমাণ রাইড কমপ্লিট করে নেবো এখন, ততটাই কিন্তু আমার পরে সুবিধা হবে। কারণ ভোরের দিকটাতে ঘুম বেশি পাবে, রেস্টও নিতে হবে একটু। তাই এখন শরীর যখন ঠিক আছে, এখন একটু চালিয়ে নিই। কারণ 600 কিলোমিটারের মধ্যে মাত্র 330 কিলোমিটার আমরা কভার করেছি। ঘড়িতে সময় হচ্ছে 3:54, আর আমরা এখন উঠে গেছি রায়গঞ্জ বাইপাসে। এই প্রথম এটা আমার রায়গঞ্জ বাইপাসে বাইক নিয়ে যাওয়া। এর আগের বারে গিয়েছিলাম, কিন্তু তখন পুরোপুরি ওপেন হয়নি, তাই একদম গ্রামের ভেতর দিয়ে গিয়ে আবার মেন রোডে কানেক্ট করেছিল। তো এইবারে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, একদম সোজা রায়গঞ্জ বাইপাস হয়ে একদম ডালখোলা ঢুকবো। বাট সিরিয়াসলি এইসব রাস্তায় গাড়ি চালিয়ে মজাটা আলাদা রকমেরই হয়। মানে এইসব রাস্তায় চালালে মনে হবে 200 সিসি খুবই কম আর কি, এটুকু বলতে পারি তোমাকে। বাকিটা তোমরা তো বুঝতেই পারছো কি বলতে চাইছি আমি। দারুণ লাগছে এখনও পর্যন্ত, এটুকু বলতে পারি। মাঝে সাঝে একটু করে ঘুম আসছে। আর আরেকটা আপডেট দিয়ে রাখি যে মৌয়ের সাথে হয়তো ডালখোলায় দেখা হতে পারে, জানি না, এখনও ফিঙ্গার ক্রসড। কারণ এখনও পর্যন্ত যতবারই ভেবেছি হচ্ছে না। মাঝে একবার কোথাও না কোথাও একটু দাঁড়িয়ে যাচ্ছি ঘুম পাচ্ছে বলে, তারপর আবার এগিয়ে যাচ্ছে। যতবারই কাছে যাচ্ছি ও আবার এগিয়ে যাচ্ছে, এরকমই চলছে। অ্যাকচুয়ালি ওই যে 1 ঘন্টা আমি বৃষ্টিতে মার খেয়ে গেলাম, ওটার জন্যই মেনলি সমস্যাটা হলো, না হলেও আমার একসাথে মোটামুটি যেতাম। তো যাই হোক, চলো দেখছি সোজা এবারে গিয়ে ডালখোলায় দাঁড়াবো, যদি ঘুম না পাই আবার। তো আমরা জানি না এটা কত নম্বর টোল প্লাজা ঢুকছি, বাট এটা ডালখোলা ঢোকার আগের টোল প্লাজা। এখান থেকে ডালখোলা মোটামুটি অ্যারাউন্ড আর 30 থেকে 32 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে।
একটু টেনেই চালাচ্ছি, কারণ চেষ্টা একটাই যে যদি মৌ যে বাসটা যাচ্ছে সেই বাসটা যদি ধরতে পারি, বাকি তো কপালে যদি থাকে তাহলে বাসটা ধরতে পারবো, না হলে পারবো না। চলো, এখন মোটামুটি আপাতত একটু এনার্জি আছে, কতক্ষণ থাকবে সেটা দেখার। তবে রাস্তা অসাধারণ, গাড়ি চালিয়ে আলাদাই মজা পাচ্ছি। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইন্ডিয়ান গভর্নমেন্টের তারিফ না করে কিন্তু পারা যায় না। মানে আমার জীবনে এখনো পর্যন্ত সেরা রাস্তা পেলাম। 420 কিলোমিটার রাস্তা, খুব বেশি হলে 10 থেকে 12 কিলোমিটার রাস্তা ছিল, যেটা খারাপ তাও বলা যায় না, তার মধ্যে খারাপ আর কি, যা এই কোয়ালিটি স্ট্যান্ডার্ডে একটু খারাপ। বাকি কিন্তু রাস্তা অসাধারণ। ঘড়িতে সময় হচ্ছে এখন 4:30, আর আমরা অলরেডি ঢুকে গেছি পূর্ণিয়া মোড়। এখান থেকে আর 127 কিলোমিটার রাস্তা আছে শিলিগুড়ির জন্য। তো চলো দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি। এই হচ্ছে, এখান থেকে আমাদের নিতে হবে ডান দিকে, বাঁ দিকে রয়ে গেল পূর্ণিয়ার রাস্তা। চলো যাওয়া যাক, এরপর খারাপ রাস্তা শুরু হবে। পূর্ণিয়া মোড় থেকে প্রায় 20 কিলোমিটার চলে এলাম, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা কিন্তু পুরো মাখনের মতো। জানি না কতক্ষণ পাবো, এটা তো বলা খুব মুশকিল, কারণ আমি লাস্ট যতগুলো ভিডিও দেখেছিলাম সব ভিডিওতেই মোটামুটি দেখেছিলাম যে রাস্তা একটু ভালো একটু খারাপ, একটু ভালো একটু খারাপ, এরকমই চলছিল। এখনও কিন্তু পর্যন্ত কিন্তু আমি পুরোটাই ভালো রাস্তা পেলাম, মানে পুরো মাখনের মতো। আর এদিকে রাস্তাটা কমপ্লিটও হয়ে গেছে, যেরকম দেখতে পাচ্ছ দাগও অলরেডি পড়ে গেছে। পেছনের দিকে যে রাস্তাটা ছিল সেটা এখনও দাগ পড়েনি, মানে জাস্ট তৈরি হয়েছে, বাট এই রাস্তাটা হয়ে গেছে। আমার গাড়ির স্পিড দেখেই তুমি বুঝতে পারবে মোটামুটি যে রাস্তাটা কতটা ভালো হয়েছে। আর এদিকে যেরকমটা দেখতে পাচ্ছ আলো মোটামুটি হালকা হালকা ফুটে গেছে, আর আমার চোখে ঘুমও উড়ে গেছে। রায়গঞ্জের পর থেকে জানি না কী হয়ে গেছে, আর কিন্তু ঘুম পাচ্ছে না, আর মনে হয় না আর ঘুমের জন্য অসুবিধা হবে। আর মৌ যে বাসটা আসছিলো সেই বাসটাও কিন্তু ওভারটেক করে চলে এসেছি। আগে গিয়ে কোথাও একটা দাঁড়াবো, তখন মৌর বাসটা আমাকে আবার ওভারটেক করবে। কারণ এখন রাস্তা যতক্ষণ ভালো আছে টেনে দিই, কারণ খারাপ রাস্তায় তো ওই বাসটা আমাকে এমনি ওভারটেক করে চলে যাবে। ঘড়িতে বাজে 4:45, আর আমি ঢুকছি কিষানগঞ্জ। তাহলে 15 মিনিটে কিষানগঞ্জ, এটা জাস্ট মানে স্বপ্নেও ভাবিনি এর আগে কোনোদিন আমি। যেটা মিনিমাম 45 মিনিটের মতো টাইম লাগে রাস্তা খারাপ থাকার জন্য, সেটা 15 মিনিটে চলে এলাম। আর মৌ বলতে নাকি ওর বাসটাও আমার পেছনেই আছে। তবে এইদিকে এই যে ওভারব্রিজে কিন্তু রাস্তা আগের মতোই আছে, রাস্তার কাজ হবে এটা তো। এখান থেকে কিন্তু রাস্তা খারাপ হয়ে গেল, কিষানগঞ্জ থেকে হয়তো ইসলামপুর পর্যন্ত রাস্তা খারাপ হতে পারে। এই রাস্তায় কিন্তু একটু টাফ হয়ে যায় বাইকের জন্য, কারণ বাইক কিন্তু একটু হেলে দুলে চলে আর কি। তো আমাকে একটু স্লো হয়ে যেতে হবে। আশা করছি ততক্ষণকে ময়ের বাসটা আমাকে ওভারটেক করে দেবে, দেখা যাক। এই যে কিষানগঞ্জ বাজার, আর লেফট সাইডে রয়ে গেল কিষানগঞ্জ স্টেশন। আলো ফুটে গেছে, আর ডান দিকটা জাস্ট দেখো, ওই দিকটা জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, খালি চোখে তো অসাধারণ লাগছে, পুরো একটা লালচে আভা। সূর্য ওঠার আগের মুহূর্ত জাস্ট এটা। ঘড়িতে সময় এখন 5:05, আর আমরা প্রায় ইসলামপুর ঢুকে গেছি বলা যায়। 10 কিলোমিটারের ভেতরে কিছু একটা হবে, এক্স্যাক্ট বোর্ড নেই, বাট এরকমই হবে 5-10 কিলোমিটার, তার বেশি তো হওয়ার কথা না। আর আমার গাড়িতে তেলও কমে গেছে, কারণ গাড়িটা ভালোই টানা হয়েছে। তেল ভরতে হবে, এইদিকে একটা এইচপি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। তো চলো আগে তেলটা ভরে নিই। ও ডিজেল 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 ডিজেল, পেট্রোল পেট্রোল। তো আমি এখন আছি ইসলামপুর থেকে 7-8 কিলোমিটার মতো দূরে। পেট্রোল পাম্পে তেল ভরার জন্য দাঁড়িয়েছিলাম, আর শরীরটা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর মৌ জাস্ট আমাকে ওভারটেক করে গেল এই মাত্র, আমিও হয়তো ওকে আবার রাস্তায় ধরে নেব। একটু রিল্যাক্স করা যায় অ্যাকচুয়ালি, কারণ আর তো বিশেষ কিছু রাস্তা বাকি নেই। তো দেখা যাক কী হচ্ছে। আর বাইক অসাধারণ পারফরমেন্স করেছে, অসাধারণ, মানে কিছু বলার নেই। আর ওইদিকে দারুণ একটা সূর্য উঠছে কিন্তু, অসাধারণ জাস্ট।
হচ্ছে ব্যাপার। আর হয়তো 2-4 মিনিট থাকবো, তারপর বেরিয়ে যাবো। টাটা, মোটো ব্লগ সেটআপ আবার দেখা হচ্ছে। সময় ঘড়িতে 5টা 24, আর আমরা এখন ইসলামপুর বাইপাস ঢুকে গেলাম। মাঝে একটা 15-20 মিনিট একটা ব্রেক ছিল, একটু দাঁড়িয়েছিলাম, সেটা তোমরা তো দেখলেই ভিডিও। ও, আর সামনে দেখো সূর্যটা কেমন উঠছে, জাস্ট অসাধারণ। আর রাস্তা কিন্তু ভালো হয়ে গেছে। মাঝখানে একটা 3-4 কিলোমিটার একটা প্যাচ ছিল, একটু খারাপ, মানে এটাই বলবো সব থেকে খারাপ রাস্তা যতটা এসছি আর কি তার মধ্যে। কারণ এই রাস্তাতে কিন্তু গর্তে তোমার গাড়ি পড়বে, গর্তে পড়ার চান্স তোমার গাড়ির এই রাস্তাতে কিন্তু সব থেকে বেশি থাকবে। এরপর তো ভালো রাস্তা শুরু হয়ে গেলো, আর অসুবিধা নেই, আর তো ব্যাপারে কিছু নেই। এরপর এই রাস্তা সোজা চলবে, এখন সোজা একদম শিলিগুড়ি পর্যন্ত ভালোই পাবো আশা করছি। আর একটু পর থেকে কিন্তু চা বাগানও শুরু হয়ে যাবে। তো অনেকের ফেসবুকে ভিডিও তো দেখছিলাম যে চা বাগানের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, তো আমি হয়তো সেদিকে যাবো না, বাট চা বাগান কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো। ময়ের বাস এটাতেই আছে, চলো দেখি কোথায় আছে, দেখা যাক। আমি লেফট সাইড থেকে ওভারটেক করবো, কারণ ও বাঁ দিকে আছে। ট্রাকটা আগে ওভারটেক করে নে। হেয়ার আই কাম, এই যে বাঁ দিকে। ইসলামপুর বাইপাস শেষ হয়ে গেল, ঘড়িতে টাইম হচ্ছে 5টা 31। আর মৌ ফোনে আছে, ও বলতে নাকি ও চায়ের বাগান অলরেডি দেখতে শুরু করে দিয়েছে। আমিও হয়তো 2-4 মিনিটের ব্যাপার, 2-4 মিনিটের মধ্যে আমিও দেখতে পাবো, কারণ ও আমার থেকে ম্যাক্সিমাম 5 মিনিট আগে আছে। তো ওকেও খুব শীঘ্রই তাড়াতাড়ি ধরে নেবো, তারপর আমি আমার পার্টনারকে নিয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে। এদিকের রাস্তা মোটামুটি ভালো। ওই মাঝখানে যেরকম বললাম, ওই প্যাচটা একটু খারাপ ছিল 3-4 কিলোমিটার, তারপর থেকে তো মোটামুটি রাস্তা ভালোই। তো ওভারঅল দেখা যায়, যদি পুরো রাস্তাটাই বলা যায় ভালো। আর চা বাগান মৌ যেরকম বলছিল, সত্যি কিন্তু ওইদিকে চা বাগান শুরু হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। ক্যামেরায় এখন দেখাতে পারবো না তোমাদেরকে, কারণ একটু দূরে, আর ক্যামেরাটা যেহেতু সুপার ভিউ মুডে আছে, তো আরও দূরে রাখবো। তো সামনে আসুক, তারপর তোমাদের চায়ের বাগান দেখাচ্ছি। আর এদিকে কিন্তু সূর্যি মামা নিজের মোটামুটি তেজ দেখাতে শুরু করে দিয়েছে। মাধব কিন্তু জাস্ট অসাধারণ পারফরমেন্স করেছে, সিরিয়াসলি। মানে 8:30টার সময় বেরিয়েছি, তারপরেও বৃষ্টি পেয়েছি, আবার দাঁড়িয়েছি, তারপরও 5:30টা বাজছে। আর শিলিগুড়ি ঢুকতে হয়তো ম্যাক্সিমাম 1 ঘন্টা টাইম লাগে, মানে 6:30। তারপরেও 10 ঘন্টার মধ্যে ঢুকে যাচ্ছি। মানে যদি বৃষ্টি না হতো, তাহলে রাস্তাটা কিন্তু আমি 9 ঘন্টায় আরামসে কভার করে নিতে পারতাম। আর 9 ঘন্টা কলকাতা টু শিলিগুড়ি, মানে এটা কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট বলা যায়। ইভেন 10 ঘন্টাতেও একটা অ্যাচিভমেন্ট বলা যায়। আর এটা কিন্তু রাত্রেবেলাতেই পসিবল, এটা কিন্তু দিনের বেলাতে 10 ঘন্টায় ঢোকা পসিবল কারোর জন্যই না। কারণ এই যে ডাইভারশন যেগুলো থাকে, এই ডাইভারশন থাকে, প্লাস হচ্ছে এই যে কাটিংগুলো থাকে, এই যে এরকম যে কাটিংগুলো, এগুলোতে কিন্তু দিনের বেলায় তুমি লোক পাবেই। রাত্রেবেলা এই জিনিসটা থাকে না, রাত্রেবেলায় কুকুর তুমি রাস্তার মধ্যে দেখতে পাবে না, মানুষজন চলাচল করবে না। সেই জন্য না একটা কনস্ট্যান্ট স্পিড মেনটেন করে চলা যায়, আর সেই জন্য জার্নির টাইমটা কিন্তু অনেকটাই কমে যায়। বাট তবে হ্যাঁ, এটা একটা ব্যাপার, কারণ নাইট জার্নিটা কিন্তু সবার জন্য না। নাইট জার্নিতে চ্যালেঞ্জেসও অনেক বেশি থাকে, বিশেষ করে আমি যেরকম সোলো এলাম একা, কোনো গ্রুপ ছাড়া, এটা তো আরও বেশি রিস্কি। গাড়ি যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার পুরোটাই নিজেকে করতে হবে। তোমাকে হেল্প করার জন্য বা সাপোর্ট করার জন্য কিন্তু কাউকে পাশে পাবে না। তো এই জিনিসটা মাথায় রেখে তারপর যদি কেউ নাইট ড্রাইভ করে আসতে চাও, তো আসতে পারো। কিন্তু এমনি একটা জিনিস বলতে পারি, নাইট ড্রাইভ কিন্তু পুরোপুরি সেফ। আমার কোথাও মনে হয়নি যে কোথাও মানে রাস্তায় কিছু হতে পারে আমার সাথে বা কিছু, কোথাও কিন্তু সেরকম কিছু পাইনি। এই যে চায়ের বাগান, এই যে চায়ের বাগান শুরু হয়ে গেছে। টাইমে শিলিগুড়ি ঢুকছি, যে টাইমে কিন্তু শিলিগুড়িতে কোনো জ্যাম পাবো না। মানে আমরা যখন শিলিগুড়ি পার হয়ে যাব,
তারপর 9টা-10টার দিকে মেনলি জ্যামটা হয় অফিস টাইমটাই। তো আমরা কিন্তু তার অনেক আগেই বেরিয়ে যাব শিলিগুড়ি ছেড়ে, তাই শিলিগুড়ির জ্যামও ভোগ করতে হবে না। তো সব দিক থেকে বলা যেতে পারে এটা একটা কিন্তু পারফেক্ট রাইড। বৃষ্টি বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু আমাদের টার্গেটে অটল ছিলাম। তার জন্য বলা যায় খুব ভালোভাবে আমরা আমাদের ট্রিপ এই জার্নিটা, কলকাতা থেকে শিলিগুড়ি জার্নিটা কিন্তু খুব ভালোভাবেই হলো ওভারঅল দেখা যায়। বাঁ দিকে কিন্তু এবার কন্টিনিউ চায়ের বাগান কিন্তু শুরু হয়ে গেছে। এই রাস্তাটা কিন্তু এটাই সৌন্দর্য। দেখো যেদিকে দেখবে কিন্তু সেদিকে এখন শুধু চায়ের বাগান। ডান দিকটা তো তাই, যেহেতু আমরা ওই রুটটাতে নিয়ে আমি তোমাকে দেখাতে পারছি না, ওটা ফেরার দিন দেখাবো। আর রাস্তাও কিন্তু মাখন একদম বাটারি স্মুথ। ময়ের বাস আমার তো 10 মিনিট আগে আছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট, কারণ আমি একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর ঘুমটাও পাচ্ছিল, তাই রিস্ক নিলাম না, একটু চাটা খেলাম, এরপর বেরিয়েছি। এরপর সোজা ওকে নেব একদম, তারপর পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব, এটাই প্ল্যান। ওকে বাগডোগরায় বাসে নামিয়ে দিয়েছে, আর আমি এখন যাচ্ছি ওকে নিতে। আর দেখাচ্ছে 8.6 কিলোমিটার, আর এস্টিমেটেড টাইম 6টা 33। ফিল কিন্তু আরও বেশি। তো চলো তোমরা সাক্ষী হয়ে থাকো আমাদের যে সিকিমের সিরিজটা করছি সেটার জন্য। প্ল্যান একটা আছে, বাট সেটা কতটা সাকসেস হবে জানি না, কারণ পুরোটাই ওয়েদারের উপর ডিপেন্ড করছে। তো এই টাইমে সিকিমের ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল, কেউ বলতে পারে না যে কখন কি হতে পারে। তাই এখন থেকে তোমাদেরকে বলছি না, যদি পসিবল হয় তো আমরা যেটা প্ল্যান করে এসেছি সেটাই হবে, না হলে অন্য কিছু প্ল্যান বিও ভাবা আছে, তখন প্ল্যান বিতে যাব। বাট ফার্স্ট টার্গেট করব কিন্তু যেটা ভেবে এসেছি সেটাই, কারণ ওই পার্টটা আমরা এখনও পর্যন্ত কোনোদিন যাইনি। এটুকুই তোমাদের জন্য সাসপেন্স থাকলো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, দেখি তোমরা কি গেস করতে পারো। খুব ভালো একটা অ্যাডভেঞ্চার হলো, আর আজকে এরপর যেটা অ্যাডভেঞ্চার হবে সেটা আরও ভালো, কারণ জার্নি পাহাড়ে করতে সবসময় ভালো লাগে। মাঝে মনে হয় পাহাড়ে যদি একটা নিজের বাড়ি থাকতো। দেখা যাক কোনোদিন যদি ভগবান মুখ তুলে তাকায় তো অবশ্যই সেটাও হবে। বাট তার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ময়ের কাছে পৌঁছানো, কারণ ওকে যেখানে লাগেজ সমেত দাঁড় করিয়েছে সেটা পুরো রোদের জায়গা আর কি, সেখানে পুরো রোদ পাচ্ছে ও। তো এমনিও গরম হয়ে গেছে, যে যখনই বললাম যে 10 মিনিটের মতো টাইম লাগবে, তো আমিও চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। বাই দ্য ওয়ে পাহাড়ের কিন্তু ফার্স্ট ভিউ এখান থেকেই দেখা যাচ্ছে, আর মনটা কিন্তু ভরে গেল বন্ধুরা। বিশ্বাস করো প্রায় 1 বছর পর পাহাড় দেখছি। 1 বছর প্রায় কেন, আগের বছরই মে মাসে গেছিলাম ফার্স্ট উইকে, আর এবছরও মে মাসের ফার্স্ট উইকেই যাচ্ছি। অসাধারণ, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। চলো এরপর কিন্তু এই পাহাড়ে শুধু দেখবো না, এই পাহাড়ে কিন্তু উঠবো। এই যে আমরা কিন্তু সেই মুখে ঢুকে গেছি, যেখান থেকে একটা রাস্তা বাগডোগরার দিকে যাবে আর একটা রাস্তা যাবে ফুলবাড়ির দিকে। আমরা প্রতিবারই ফুলবাড়ি হয়ে ঢুকতাম, বাট আজকে যেহেতু মুখে বাগডোগরার দিকে ছেড়েছে তো বাগডোগরার দিকেই যাচ্ছি। চলো যাওয়া যাক। আমি নেমেছি এখন বাগডোগরাতে। ওই দুটো ব্যাগ একসাথে বাঁধা আছে দেখুন, এই যে এই কভার দেওয়াগুলো, হ্যাঁ একসাথে বাঁধা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্যম গ্রামে উঠেছি। মাঝখানটা ধরুন, হ্যাঁ এখানে রেখে দেন। হ্যাঁ থ্যাংক ইউ। দেখি লোকটা এখন কখন আসে, আমি তো নেমে গেছি এখানে। কই রে ভাই, এখনো তো আসেনি, একবার ফোন করে দেখি। দুটো ব্যাগ নিয়ে অবস্থা খারাপ। এই হচ্ছে হেলমেট। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন বাগডোগরায়, আমি আমার পার্টনারকেও পেয়ে গেছি। একটু দেখো, মুখটা দেখো। পার্টনারের খুব রাগ অ্যাকচুয়ালি, ওই যে লোকেশনটা পাঠিয়েছিল এখানে দাঁড়িয়ে, আমি এটা দিয়েই পেরিয়েছি কিন্তু ওকে না দেখে, দিয়ে আবার ওটা দিয়ে ঘুরে এসে তারপর
এখানে আবার ফিরে এলাম, তারপর কি ওকে ফাইনালি দেখা পেয়েছে, তো বেচারাকে রোদে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে গেছিলাম, এবার এখন মাথাটা একটু গরম আছে। তো যাই হোক, আমরা কলকাতা টু শিলিগুড়ি ভিডিওটা এখানেই শেষ করছি, যাব আমরা এখন গ্যাংটক। তো একসাথে যদি ভিডিওটা করতাম অনেকটা লেন্দি হয়ে যেত, তাই আর লেন্দি করছি না, এখানে একটা পার্ট করছি, এরপরে যেটা দেখবে সেটা কলকাতা টু এই শিলিগুড়ি টু গ্যাংটকের উদ্দেশ্যে। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো ফ্যামিলির সাথে, আর এভাবেই চ্যানেলটাকে ভালোবাসা দিও। দেখা হচ্ছে তোমার সাথে পরের এপিসোডে। টাটা।